দূর থেকে সাফাই দাবারের নেতৃত্বে তিনি কোনোদিন বিশ্বাস অন্য ছিল। আমার সাংবাদিক ভাইয়েরা আমার চেয়ে অনেক বেশি জানেন। চিটাগং মেডিকেলে তখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র। দ্বিতীয় বর্ষ থেকে সম্ভবত থার্ড ইয়ার নিউ বলে আর কি, তৃতীয় বর্ষের নতুন 87 আমার মনে আছে, আর 87 সালে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই টাইপের হবে। আমাকে ঢাকা কলেজের কিছু ছেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ঢাকা কলেজের ছেলে এবং নটরডেম কলেজের এরকম 7-8 জন ছেলে, তারা ছাত্রদল প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। তাদেরকে বারবার আঘাত করা হচ্ছে, তাদেরকে হোস্টেলে মারা হচ্ছিল, এবং তারা যখন মিছিল করছিল অথবা একটা দেয়ালিকা দিচ্ছিল, একটা পোস্টার দিচ্ছিল, তো তখন তাদের গায়ে হাত দিচ্ছিল বিভিন্ন দলের, অন্য দলের যারা সংগঠনের ছেলেরা আছে। তো ওই ছেলেগুলো, আমার বাসা যেহেতু মেডিকেল থেকে খুব কাছে, চকবাজার, মানে দ্যাট মিনস বাকুলিয়া ডিসি রোডে, তো তারা প্রতিনিয়ত আমার বাসায় এসে আমাকে রিকোয়েস্ট করতো যে আপনি আমাদের দায়িত্ব নেন। তা আমি বললাম আমি আসলে, আমার পাড়াটাই কিন্তু বিদ্যুৎ, কিন্তু আমি ছোটকাল থেকে ক্লাব করে এসেছি। তখন আমি কিন্তু রোটারি ক্লাব করতাম, তখন রোটারি ক্লাব মিড টাউন সিএমসির আমি দায়িত্বে ছিলাম, এবং আমি নিজে ক্লাবটা প্রতিষ্ঠা করেছিলাম চিটাগাং মেডিকেল। তাই বললাম আমি আসলে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো করি, আর আমি বরাবরই ছোটকাল থেকে আসলে পড়াশোনার মধ্যে ছিলাম, একদম ক্লাস 1 থেকে। তো পড়াশোনা নিয়ে বেশি থাকতাম, আর পাড়াতে ক্লাব করতাম, আর খেলাধুলা আমাদের আসলে যে স্পোর্টস নিয়ে থাকতাম। এখানে আমাদের অনেক ক্লাব ছিল বাকলিয়াতে, সেখানে খেলাধুলা করতাম। তো রাজনীতি আসলে অত বেশি আমি করিনি, স্কুল লাইফ থেকে করিনি এবং কলেজেও করিনি আমি। তো চিটাগং মেডিকেলে তখন অন্য অন্য দলের যারা আছে তারাও আমার বাসায়, যেহেতু আমার বাসাটা আসলে আমি 2 তলায়, আমি আর আমার ভাই থাকতাম, নিচে আমার বাম্মা থাকতো, আর গুলো ভাড়া আর ফ্ল্যাট, যার কারণে সবাই এখানে আড্ডা মারতো, সব দলের, ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন যারা আছে চিটাগং আমার বাসায় এসে আড্ডা মারতো, কথা বলতো, যার কারণে আমি সবার খুব ক্লোজ ছিলাম। তো ওই সময় তারা আমাকে বললো না, আপনাকে যেভাবে হোক ছাত্র দলের আমাদের দায়িত্ব নিতে হবে, আপনাকে আমরা সভাপতি করতে চাই, আপনাকে নোমান ভাইয়ের সাথে একটু দেখা করতে হবে। তাই বললাম আমি তো ওনাকে চিনি না ভালো করে, আর আমি আসলে কিভাবে যাব ওনার কাছে এসে। তখন তারা আমাকে চলেন, আমরা এই একটা বাসা আছে সেখানে কথা বলবো, এখানে উনি আসবেন। তা আমি গেলাম, আমার এখনো মনে আছে প্রথম দেখাটা গোলাম আকবর খন্দকারের বাসা, ওই যে মানসী বিল্ডিং, মানসী বিল্ডিং এ গোলাম আকবর খন্দকার শেখ, নোমান ভাই, আর এরা 8-10 জন ছিল ছেলে, আর আমি। উনি প্রথমে আমাকে বললো যে মানে দায়িত্ব নিতে হবে, এবং আমরা আহ্বায়ক হিসাবে দিচ্ছি ছাত্র দলের, আহ্বায়কের দায়িত্ব নিতে হবে। আমি বললাম আসলে আমি পারবো কিনা, আমি তো আসলে কখনো এরকম রাজনীতি করিনি। বলি না, অসুবিধা নেই এটা। আলটিমেটলি ওই দিন থেকে ওই যে নোমান ভাইয়ের সাথে যেমন একটা সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্কটা ইনফ্যাক্ট প্রায় এই তো 13 বছর, এখন 38-39 বছরের একটা। এবং এই সম্পর্কে, এই যে একটা সম্পর্ক, রিলেশনশিপ, এটার মধ্যে কখনো আমি ওনাকে কখনো রাখতে দেখিনি। মানে অনেক ঘটনার প্রবাহ আছে, কিন্তু কখনো একটা, আমরা মেডিকেল কলেজে তখন খুব গন্ডগোল হতো, সংঘর্ষ। এখানে ইফতেখার মহসিন ভাই আছেন, আমার সমসাময়িক রাজনীতিবিদ, উনি যখন ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট, তখন আমি মেডিকেল কলেজের প্রেসিডেন্ট। এরকমও হয়েছে নোমান ভাই অনেক সময় মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি, আমরা ঠিক মতো মিছিল করছে কিনা গাছের নিচে দাঁড়িয়ে থাকতো, উনি দেখতো। কচি ভাইও অনেক কিছু জানেন। আমাকে সন্ধ্যায় যখন পার্টি অফিসে যেতাম নাসিমুল ভবনে, বলতো তোমাদের তো আজকে 12 জনের মিছিল হয়েছে। আমাকে আসলে আপনি কোত্থেকে দেখেন? বলে না, আমি দেখেছি, ওই গাছের নিচে আমি ছিলাম। আচ্ছা, আমি বললাম আচ্ছা আচ্ছা। তো এরকম কিন্তু নার্সিং করেছেন উনি, একটা ইনস্টিটিউশনে একটা দলকে এস্টাবলিশ করার জন্য, এবং উনি নার্সিং করতেন। উনি সেখানে আমাদেরকে সারগাম নামে একটা সাংস্কৃতিক সংগঠন করে দিল, বলে এই সারগাম, ওই সময়কার দেখেন নামটা কত সুন্দর, সারগাম,
সারগাম কিন্তু ওনার দেয়া নাম। উনি ওইটারও আমাকে বললো যে তুমি আহ্বায়ক থাকো কিভাবে পার্টির পাশাপাশি, এবং ওটা দিয়ে উনি বলতেন তোমরা স্টুডেন্টদেরকে একটা কলম দাও, একটা খাতা দাও, একটু কিছু কথা বলো যে জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তির চেয়ে দল বড় দল হচ্ছে, এই কথাগুলো শোনাও, তাহলে তারা উদ্বুদ্ধ হবে। এবং আলটিমেটলি আমি দেখেছি যে উনি যেভাবে নার্সিং করেছেন ছাত্রদল একদম 90 সালে এসে আমি দেখেছি ক্ষমতায় আসার 1 বছর আগে আমরা কিন্তু সংসদে 4টা থেকে 5টা সিট পেয়েছি। এবং 91 সালে তো আমি ডাক্তার হয়ে গেছি। ডাক্তার হওয়ার পর আমি আর আসলে রাজনীতি, ছাত্র রাজনীতি আর করিনি। ছাত্র রাজনীতি আমার আসলে খুব কম সময়, এই 87, 88, 89, 5 বছর, 5 থেকে 6 বছর আমি ছাত্র রাজনীতি করেছি। এরপর আমি ডেভের রাজনীতি আর বিএনপির রাজনীতি চলে গেছি। ডেভের আমি তখন সেক্রেটারি হলাম এবং উনি মন্ত্রী হলেন। নোমান তখন একদম ফুল প্রেজেন্ট মন্ত্রী, বন পরিবেশ মৎস্য পরিশ্রম। তো একটি ছোট্ট ঘটনা, সময় অনেক লাগতো যদি আমি যদি বলতে, আমার ডক্টর স্ল্যাব উদ্বোধন করছি, ডক্টর স্ল্যাব উদ্বোধন করছে 93-তে। তখন উনি একমাত্র মন্ত্রী, 4টা মন্ত্রণালয়, অত্যন্ত পাওয়ারফুল মিনিস্টার। এখন উনি আসছেন উদ্বোধন করার সময়, এখন সব প্রফেসররা চিটাগাং মেডিকেল কলেজের একসাথে মেজবান, নিচে মেজবান ছিল, উপরে আমার ল্যাবটা উদ্বোধন, এরপরে খাওয়ার পরে উপরে উঠবেন। এই মুহূর্তে ওনার পাশে যেটা হয় আর কি মেজবানিতে, আমাদের একটা ফারুক স্যার ছিলেন, অ্যানাটমিক প্রফেসর, উনি নোমান ভাইয়ের পাশে বসা ছিলেন। উনি নোমান ভাই সাফারি পরে খুব সুন্দর ক্রিম কালারের একটা সাফারি পরা, উনি বসলেন। উনি ওই যে নলা যেটা আমরা খাই আর কি মেজবানিতে, উনি এমনভাবে ঝাড়া দিল, নোমান ভাই বলতেছে আমি আপনাকে এটা দিই, বলতে গিয়ে পুরো সব কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন অন্য যদি মন্ত্রী হইতো, আরো অনেক মন্ত্রিত্ব ছিল, অথবা এর পরেও হয়েছে, আমরা দেখেছি কার রাগ কিরকম হয়। তো যাই হোক, উনি দেখলাম যে একদম চুপচাপ, আচ্ছা ঠিক আছে। আমি উনি এরপর আরো কয়েকটা প্রোগ্রাম ছিল, তো ওনাকে আমি আস্তে করে আচ্ছা উপরে আসেন, আমি তখন এখানে বললাম যে আপনি শুয়ে থাকেন, আমি এটা ইসিজি করাই আপনাকে দিয়ে উদ্বোধন করে আপনি কাপড়টা খুলে। তো ইসিজি করানোর নাম করে ওনাকে কাপড়টা নিয়ে আমি এখানে ওয়াশ টোয়াশ করে আবার পরে, মানে ওনার কোনো রাগ ছিল না। এই যে একটা ঘটনা, আমি ছোট্ট ঘটনা। এবং যখনই আমরা কোনো মেডিকেলের গন্ডগোল হয়ে গিয়েছি ওনার কাছে, আমরা বলতাম যে এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে, এখনই হোস্টেল অ্যাটাক করতে হবে, এখনই আমাদেরকে। হ্যাঁ, উনি বলতে আচ্ছা তোমরা একটু বসো, একটু ধৈর্য ধরো। এইরকম করতে করতে উনি রাগ যে থাকে মানুষের, আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়ে যাবে। মানে উনি চিন্তা করেছে যে এরা হয়তো এখন গিয়ে কোনো একটা ঘটনা ঘটাবে, সেটা গিয়ে আলটিমেটলি এটা হয়তো তাদের ক্ষতি হতে পারে, মানে আমাদের হয়তো বা ক্ষতি হতে পারে, এই চিন্তাটা উনি বারবার করতেন যে এটা হয়তো তাদের উপর তাদের উল্টো ক্ষতি হয়ে যেতে পারে, অথবা কেউ হয়তো বা সেখানে কোনো ট্রমা ইনজুরি এগুলি হতে পারে। সো দ্যাট এই জিনিসগুলো ছোটখাটো ব্যাপার, কিন্তু ইট মিনস লট। এইগুলো বলার অর্থ হচ্ছে যে সত্যিকারের রাজনীতিবিদ যারা, তারা কিন্তু এই ধরনের আদর্শ রেখে গেছে, এবং এই সত্যিকারের রাজনীতিবিদের সংখ্যা কিন্তু কম। সেখানে জনাব আব্দুল্লাহ আল নোমান জল করে জ্বলবে স্মৃতির পাতায় লাখো কোটি মানুষের হৃদয়। আমি আজকে আর বক্তব্য বাড়াচ্ছি না, যেহেতু আজান দিয়ে ফেলেছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা হয়তো আজকে ওনার জন্য কিছুই করতে পারবেন না, যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন। একজন মানুষ যখন মারা যায় কিছু করার থাকে না, আপনারা নামাজের পরে এই দোয়াটা সব ওনার জন্য করতে পারেন। আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ এবং 1 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটা করতে পারেন যে আমাদের এই জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই দোয়াটা করতে পারেন, ওনার কবর আজাব মাফ করে দেন। এটাই হচ্ছে ওনার জন্য পাওয়া। আমি এটাই আপনাদের কাছে চাইব, ওনার জন্য আপনারা সবসময় দোয়া করেন, ওনার যাতে আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতবাসী করুন। আমি আজকে আর বক্তব্য বাড়াচ্ছি না, আমার আরো অনেক কথা ছিল, অনেক স্মৃতিতে অনেক কথা, এগুলো আসলে বলতে গেলে আমি বলেছি 1, 2, 3 ঘন্টা চলে যাবে, কারণ আমাকে অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত পছন্দ করতেন।
এবং আজকে আমি যে মেয়র হয়েছি অনেক কিছুই উনি যেহেতু মন্ত্রী থাকা অবস্থা আমাকে ঘুরে দেন গাড়িতে করে, অনেক কিছু ওনার থেকে শিখেছি। এই কাজগুলো আমার এখন প্র্যাকটিক্যাল লাইফ আজকে কাজে লাগছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের আয়োজক যারা আছে। কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছি, আবার উত্তরাধিকার সূত্রে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছে আমার জীবনটা। তো আপনারা সেই দোয়াটা করবেন যেন ওই যে এখানে আলোচকেরা বলেছেন যে নোমান ভাইকে, আমার উদয়ভূষণ বড়ুয়া কাকা বলেছেন যে সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো, আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন। সমাধান না হলেও বিচলিত হতেন না, তিনি এগিয়ে যেতেন। এই বিশাল যে জগৎবল পাথরের মতো আমার এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব, এবং সেখান থেকে যে দায়বদ্ধতা আমার বাবার রেখে যাওয়া মানুষগুলোর সাথে তাদের প্রতি, আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি, যেখানেই থাকি যেভাবেই থাকি, সেটার জন্য আপনাদের দোয়া চাই। আমি একটি স্মৃতির যেখান থেকে শিক্ষার ব্যাপার আছে সেটা আলোচনা করতে চাই আপনাদের সাথে, খুব সংক্ষেপে, যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব। সেটি হলো, প্রথম যেদিন মন্ত্রী হলেন, আমাকে যে গাড়িটা সেন্ট জোসেফ স্কুলে নিয়ে যাচ্ছে সেটা সরকারি গাড়ি। আমাদের বাসার জন্য মন্ত্রণালয় থেকে একটা গাড়ির ব্যবস্থা সাধারণত মন্ত্রী বাড়িতে থাকে। তো সেই গাড়িটাতে যখন আমি যাব, আমার প্রথম দিন, স্কুলে যাওয়ার প্রথম দিন, আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, এর আগে সেন্ট ম্যারিজে ছিলাম, কলেজিয়েট থেকে আমি ক্লাস 7-8-এ ওখানে গেছি। তো আমার বাবা আমাকে বললেন, তুমি যে গাড়ি করে যাচ্ছ, এই গাড়িটা আমি মন্ত্রী হবার কারণে পেয়েছি। আমার মন্ত্রিত্ব কালকেই নাও থাকতে পারে, এটা চলে যেতে পারে। অতএব তুমি অভ্যস্ত হবে না এই গাড়িটা প্রতিদিন পাবে কিনা, অথবা একটা ভালো বড় গাড়ি করে স্কুলে যেতে হবে, এই চিন্তাটা যেন তোমার মাঝে ঢুকে না যায়। সেই যে ঢুকালো এই চিন্তাটা, 96-এ যখন আমরা 4 মিন্টু রোড থেকে বের হই, আমার এতটুকু নস্টালজিয়া কাজ করলো না। আমার কোনো চিন্তাই আসলো না যে আমি মন্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। মন্ত্রী পুত্রের যত এতদিনের যা বিষয়গুলো থাকে আর কি, সালাম, অযাচিতভাবে নানা কিছুই তো মেলে এই ক্ষমতার ঘরে থাকলে, সেগুলো কোনো কিছু আমাকে টাচ করলো না। আমরা সরাসরি চলে গেলাম 1450 স্কোয়ার ফিটের একটা পান্থপথের বাসায়। ভাড়া ছিল 13,500 টাকা, এবং সেই বাসার সবচেয়ে ছোট রুমটা, কেননা আমিও ছেলেও ছোট, আর সেই রুমটা আমাকে বরাদ্দ দেওয়া হলো। আর অন্য রুমে আমার বোন আমার মা বাবার সাথে থাকতো, আরেকটা রুমে আমার নানু থাকতেন, আমার নানি। এই 3 বেডের একটা ছোট্ট বাসায় মন্ত্রীর 4 মিন্টু রোড, আপনারা অনেকে গেছেন, সেখান থেকে সরাসরি আমরা চলে যাই সেই পান্থনীরের বাসায়। আব্দুল্লাহ আল নোমানের এই একটি শিক্ষা, এই একটি দীক্ষা আমার মনে হয় অন্যান্য সকল কিছুকেই পথ নিদর্শকের মতো আমাকে নানাভাবে সহায়তা করেছে। যে জীবনে কোনো কিছু ফর গ্র্যান্টেড নিতে নয়, এবং জননন্দিত রাজনীতিক, এটা খুব কম, অন্তত গত 30-40-50 বছরে এভাবে জননন্দিত রাজনীতিক তৈরি হওয়া কঠিন হয়ে যায় বিভিন্ন কারণে। এটা শুধু রাজনীতিবিদ যিনি তার কারণে না, পরিবেশের কারণেও। পরিবেশ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এত অর্থবিত্তের প্রয়োজন হয়ে যায় রাজনীতি করবার জন্য যে অনেক কিছুই করে ফেলতে হয়, এবং মানুষ তখন একটু দুর্নাম করে, অতএব একটু জননিন্দিত হয়। কিন্তু জননন্দিত হয়ে মৃত্যু পায় এরকম মানুষ খুব কম আছে, অন্তত আমাদের সমাজে। আমি খুব গর্বিত যে আমি সেই ঘরের সন্তান, যে ঘরের এই মানুষটি একজন জননন্দিত রাজনীতিক ছিলেন, একজন আদর্শিক। এই আদর্শিক শব্দটা কিন্তু এখন আর ব্যবহার করা যায় না সবার সাথে, বিশেষত রাজনীতিবিদদের সাথে। কষ্ট হয় ব্যবহার করবার আগে, এই শব্দটা দেওয়ার সময় একটু চিন্তা করতে হয়, আসলে সঠিক বলছি কি ভুল বলছি। এখানেও যারা আলোচনা করেছেন তারা এই শব্দটা বারবার নিয়েছেন। আদর্শিক রাজনীতির মানুষ ছিলেন আব্দুল্লাহ আল নোমান। তো আমার শোনার আছে, আর বলবার জন্য যদি সুযোগ পাই, আমার যতটুকু বয়স তাতে অন্তত যদি শরীর ভালো থাকে 20-25 বছর আপনাদের সাথে বলেই যাব। অতএব নানাভাবেই আব্দুল্লাহ আল নোমান এসে যাবে আমার এই গল্পে, আপনাদের মাঝে, আপনাদের শ্রবণে। অতএব আমি আর দীর্ঘ সময় নেব না। আমার মার জন্য একটু দোয়া করবেন, তিনি বড় একা। আমি আর আমার বোন
এই কাজে আমার বাবার দেয়া কাজে আমি চট্টগ্রামে পড়ে আছি গত 17-18 বছর, আর আমার বোন তার জীবনের তাগিদে তিনি বাইরে আছেন। তো আমার মাটা বড় একা, দোয়া করবেন। আর আব্দুল্লাহ আল নুমান যেন বেহেশত পান, আমি মনে করছি তিনি পেয়েছেন, সেজন্য দোয়া করবেন। রাজনীতি শুরু করি, ছাত্র রাজনীতি। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন বিভক্ত হয়ে গেল। একদিকে ছিলেন আব্দুল্লাহ আল নুমান, আরেকদিকে ছিলেন আরেকজন ছাত্রের নেতা ছিলেন শহীদুল্লাহ, মেনন গ্রুপ এবং মতিয়া গ্রুপ। দুজনেই আমাকে টানাটানি করতেন ছাত্র ইউনিয়নে যোগদান জানানো, আমি কোন দিকে যাব। শেষ পর্যন্ত আমি আব্দুল্লাহ আল নুমানের সাথে মেনন গ্রুপের রাজনীতি শুরু করি। সেই যে যাত্রা, শেষ দিন পর্যন্ত লাস্ট চট্টগ্রামের যে রাজনৈতিক নেতা এবং আব্দুল্লাহ আলমের মধ্যে অনেক ডিফারেন্স। মানুষের সাথে তিনি মিশতেন, মানুষের মানে যখনই যেতাম তখনই মন্ত্রী থাকাকালীন অবস্থায় সার্কিট হাউসে যখন ঢুকতে পারতো না, আমাকে নিয়ে আপনার পাশে বসিয়ে ঢাকায় গেলে ওনার আমি দেখছি এখনকার দিনে স্থায়ী কমিটির সদস্য, উনি ডাইনিং টেবিলে বসে আছেন, আমাকে ওনার বেডরুমে নিয়ে গেছেন। এই হচ্ছে আব্দুল্লাহ আল নুমান। আজকের রাজনৈতিক প্রেক্ষাপট আব্দুল্লাহ মোস্তফা নেই বলেছে, ভিজ্ঞ আজকে চিন্তা করার। আমি আব্দুল্লাহ আল নুমানের বিএনপির রাজনীতি করতেন, জিয়াউর রহমানের সাথে রাজনীতি করতেন। সেই রাজনীতিতে শেষ পর্যন্ত আমি মনে করি যে ওনার প্রতি কিন্তু জাস্টিস হয়নি, অন্যায় হয়েছে। উনি স্থায়ী কমিটির মেম্বার হতে পারেননি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখজনক। 91 সাইকেল 29 এপ্রিল ওই সাইকেলে আমরা যারা মাছের সাথে জড়িত ছিলাম, মৎস্য শিল্প বা কৃষি শিল্পের সাথে, তো আমরা বিরাট একটা সংকটের উপস্থিত হই। এবং আমি চিটং থেকে ঢাকায় গেলাম, এবং তখন মাত্র ফার্স্ট সেশন অফ দি পার্লামেন্ট চলছে। আমরা বেগম জিয়ার অফিসে আমাদেরকে নরমায় নিয়ে গেলেন, এবং আমার মনে আছে ওনাকে আমরা বোঝার চেষ্টা করলাম যে আমাদের কি সংকট। তো বেগম জিয়া আপনি জিজ্ঞেস করলেন যে এখন আপনারা অসুবিধা পড়েছেন, সংকটে পড়েছেন, ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেই জন্য সরকারের কাছ থেকে কিছু সাহায্য চাচ্ছেন। আপনি যখন লাভ করেন তখন কি আপনারা সরকারকে লাভের অংশ দেন? আমি দিলাম যে না, আমার তো সেটা না, আমরা কিন্তু আমাকে দেখতে হবে, আমরা যারা রপ্তানি করি আমাদের কিন্তু আন্তর্জাতিক বাজারে অন্যের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। সেজন্য অন্য দেশে যে ধরনের সুযোগ সুবিধা পায়, আমরা যদি সেই ধরনের সুযোগ সুবিধা না পাই, তাহলে আমাদের পক্ষে এই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। তখন শুনলেন উনি তো বেগম জিয়া খুব কম কথা বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আমি সেদিনই তখন লাঞ্চ করেননি, সেশন শুরু হয়ে যাচ্ছে, উনি বেরিয়ে গেলেন। আমরা 3:30 আমি আসাম, পরবর্তী ফ্লাইটে আমি ঢাকায় চিটং ফিরে আসি। এবং রাতে 12টার সময়, সেই রাতেই 12টার সময় আমি আমার কে ফোন করেছেন, শামসুল ইসলাম খান সাহেব, তখনকার শিল্পমন্ত্রী, বললেন, এবং রোমান ভাই পাশে রোমান ফোনে আসলেন, বলে যে আজকে পার্লামেন্টে 6 সদস্যের একটা ক্যাবিনেট তৈরি করা হয়েছে। আমাদের এই শিল্পের যে সমস্ত সমস্যা আছে, এই সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায়, আন্তর্জাতিক বাজারে আমাদের রপ্তানিকে বৃদ্ধি করা যায়, সেই জন্য একটা 6 সদস্যের কমিটি এর নেতৃত্ব দিচ্ছেন। যেহেতু যখন সিনিয়র মন্ত্রী ছিলেন শামসুল ইসলাম খান, উনি ছিলেন, এবং অল দ্য রিলেভেন্ট মিনিস্ট্রিজ যারা ছিল, ফাইন্যান্স, এনভায়রনমেন্ট, সব মন্ত্রীরা সেখানে গিয়েছিলেন। এবং সচিবের দায়িত্বে দেওয়া হয়েছিল মৎস্য মন্ত্রণালয়কে। এবং ওই সময় থেকে শুরুতেই আমরা একটা সমস্যা নিয়ে পড়লাম, সংকটে পড়লাম। এই সংকট থেকে উত্তরণের জন্য এই যে নতুনভাবে আধুনিক যে চাষ, চিংড়ি চাষটা কিন্তু ওইভাবে হচ্ছিল না। আপনি জানেন, আমরা তখন কক্সবাজারে যেতে আমরা দেখতাম যে গেলে হবে না, যে সকালে যে বিকেলে আসতে আমি চাই না, আমি চাই আপনি একটা দিন থাকেন, এক রাত থাকে, তাহলে টাচিং করলে হবে না। আমি চাই আপনি পুরোপুরিভাবে আমাদের সমস্যাটা বুঝেন এবং হেসে দেবেন। রব্বানী সাহেব ছিলেন তখন মুখ্য সচিব, বলে ঠিক আছে আমি যাবো, চেক করে। তো আমরা 6 মন্ত্রীকে নিয়ে আমরা ইনক্লুডিং সাইফুর রহমান সাহেবকে নিয়ে আমরা কক্সবাজার গেলাম। সেখানে
ওই যাত্রাতে আমরা বাইরের হ্যাচের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো বেগম জিয়াকে দিয়ে আমরা করলাম। এবং গোটা কক্সবাজারের এই এলাকাটাকে কিন্তু চিংড়ি চাষের হ্যাচেরি জোন ডিক্লেয়ার করা হলো। এবং কক্সবাজার হচ্ছে দেশের চিংড়ি চাষের সুবিধাদার, বিকজ সব মা চিংড়ি থেকে পোনা উৎপাদনের মেইন এরিয়াটাই হচ্ছে কক্সবাজার। এটা কিন্তু নর্থ শুরু করি। এবং সেখানে শুধু না, আমরা এক্সপোর্ট করতে গেলাম, সেখানে সমস্যা হচ্ছে একটা হচ্ছে আমরা এক্সপোর্ট বাড়ানো, একটা হচ্ছে কীভাবে আমাদের প্রোডাকশন বাড়ানো যায়। ওই প্রোডাকশন বাড়ানোর জন্য সেখানে একটা বড় যেটা হচ্ছে, যেটা একটু আগে আমাদেরকে নীতিশবাবু বলছিলেন লাইফ স্টকের বেলায়, এখানেও সব বড় হচ্ছে যে আমাদের খামারিদের তাদের জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স, তারা ঋণ প্রাপ্তি তাদের বড় লক্ষ্য ছিল। এবং সেখানে আমি আমার অনেকদিন আমি নোমান ভাই এবং তখন সোনালী ব্যাংকের এমডি ছিলেন হাসানুল হক সাহেব, বেশ কয়েকদিন ধরে কীভাবে এটা নিরসন করা যায়, এটা অনেকগুলো ফর্মুলা নিয়ে আমরা কাজ করি এবং যদি সেটা আমরা ক্যাবিনেট কমিটি প্লেস করি। এবং সেই সময় আমরা কিন্তু একটা ইস্যু আমাদের ওই সময় এই চিংড়ি চাষের জন্য একটা আলাদা বরাদ্দ দেওয়া হলো, চিংড়ি চাষ করার জন্য কীভাবে করা যেতে পারে। এবং তখন জানেন আপনারা বিসিক থেকে আরম্ভ করে অনেকেই আমাকে 94-এ অনেকগুলো কাজ হয়েছিল। এর সাথে যেটা আসলো সেটা হচ্ছে যে আমরা যখন এটা পরে যে চিংড়ি চাষ করছি, উৎপাদন বাড়াচ্ছি, এজ পার্ট অফ অ্যাটেনিং ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন, কিন্তু পাহাড়ে এটা যদি না হয়, কোয়ালিটি যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে কি হবে? তো কোয়ালিটি এনশিওর করতে গেলে আমাদের দরকার হচ্ছে টেস্টিং ফেসিলিটি। এই মালটা এক্সপোর্ট করার আগে পরীক্ষা করা দরকার, যেটা ঠিক মানে পরিসংখ্যান গভীরে যেতে সমস্যার গভীরে যে ওই চিন্তা করতে হবে। আমরা বুঝাতে সক্ষম হলাম যে শুধুমাত্র একটা টেস্ট করলে টেস্টিং ইজ নেসেসারি, বাট প্রিভেনশন ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি টেস্ট করে দেখলে ফেল করেছে, কোয়ালিটি ফেল করেছে, কিন্তু কোয়ালিটি ফেল করা যাতে না হয় সেটা কি করা যাবে, সেই জন্য গোটা বাংলাদেশের 16টা এলাকা আমরা নিলাম সার্ভিস সেন্টার করা, যেখানে দেখা যাবে যে চাষিদের থেকে যে মাছ পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং আপ টু প্রসেসিং কীভাবে করা যায়, এটাও কিন্তু ওনার সাথে আমরা করি। আমি বলছি যে আধুনিক যে চিংড়ি চাষ বাংলাদেশে, তার ভিত্তিপ্রস্তরটা কিন্তু নোমান হাত ধরে হয়েছে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই জন্য যে আমার কোভিড হয়েছিল। কোভিড হওয়ার পরে দুইটা জিনিস আমি হারিয়েছি, একটা হলো আমার স্মৃতি, আর একটা হলো আমার রিফ্লেকশন। সুতরাং আজকে স্মৃতিচারণ করতে গিয়ে কিন্তু আমার খুব বেশি কিছু বলার নাই, কারণ আমি স্মৃতিটা হারিয়ে ফেলেছি। ওগুলিওয়ালা আমার কাছ থেকে সে স্মৃতি নিয়ে নিয়েছে, আর যতটুকু আমি সাধ্য সেটা আমি লিখে এনেছি, সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আব্দুল্লাহ নোমান এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যেগুলো আমাদের একবার, কারণ আজকে একটা জিনিস এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একজন ব্যক্তির উপর আজকে আলোচনা হচ্ছে। সুতরাং বারবার ওনার চরিত্রের যত সমস্ত গুণাবলী আছে, যা কিছু আছে, দোষ ত্রুটি যা কিছু আছে, বারবার সেটা উচ্চারিত হবে, কারণ একজন ব্যক্তি। এখানে যদি 100 জনের জন্য আলোচনা হবে, তাহলে সেটা সেই চরিত্রটা 100ভাবে বিবৃত হতো। সুতরাং এই যে সমস্ত শব্দগুলি আমরা আছে, সেগুলি অনেকবার বলা হয়েছে, তারপরেও বলতে হবে, কারণ আমরা সেই মানুষটাকে ভালোভাবে সুন্দরভাবে জানতে চেয়েছিলাম। উনি আমাদের সঙ্গে ছিল, ইনশাল্লাহ আমাদের মেমোরিতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আব্দুল্লাহ নোমান আমাদের সঙ্গে থাকবেন। এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি ছিলেন বহুগুণে গুণান্বিত, ছিলেন সব দলের মানুষের কাছে গ্রহণযোগ্য। বিভিন্ন সময় আমরা কোনো রাজনীতিবিদকে চট্টগ্রামের অভিভাবক হিসাবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠি। আব্দুল্লাহ নোমান তেমন বড় মাপের নেতা, যিনি সবার শ্রদ্ধা এবং ভালোবাসার আসলে সমাসীন। তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, সামাজিক নেতাও ছিলেন। এসব কারণে আব্দুল্লাহ নোমান তার সময়ে চট্টগ্রামের অভিভাবক স্থানীয় নেতাদের হয়ে উঠেছিলেন, তার তুলনা তিনি নিজেই। তিনি যেমন ধীরস্থির, শান্তশিষ্ট, প্রজ্ঞাবান, যুক্তিবাদী, দূরদর্শী নেতা ছিলেন, তেমনি ছিলেন অসম্ভব দক্ষ সংগঠক। সর্বদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব,
অমায়িক, কথাবার্তায় বিনয়ী, চলাফেরায় নম্র, শান্ত মেজাজের অধিকারী আব্দুল্লাহ নোমান ছিলেন একজন সফল রাজনীতিবিদ এবং আলোকিত মানুষ। সুস্থ রাজনীতির অনুসরণ এবং মনে প্রাণে অন্তঃকরণে পর ছাত্র জীবন থেকেই প্রাতিষ্ঠানিক রাজনীতির চর্চায় মনোনিবেশ করেছিলেন তিনি। স্বাভাবিকভাবে রাজধানী কেন্দ্রিক সব আন্দোলন সংগ্রামে তাকে আমরা সামনের সারিতে দেখেছি। তার কণ্ঠস্বর ছিল খুবই জোরালো, কথা বলতেন যুক্তি এবং তথ্য দিয়ে, তোয়াক্কা করতেন না কোনো শক্তির। তবু রাজপথেই নয়, ঘরোয়া প্রোগ্রাম কিংবা সভা সমিতিতেও তাকে দেখেছি সারগর্ভ আলোচনায় করতে। আব্দুল্লাহ নোমান শৈশব থেকে সমাজ সচেতন, সাংস্কৃতিক মনস্ক এবং রাজনীতির প্রতি অনুরক্ত ছিলেন। দীর্ঘ 50 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে অসংখ্য আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেন। তার পিতা আহমদ কবির চৌধুরী এবং পিতামহ আব্দুল লতিফ মাস্টার দুজনেই বিশিষ্ট শিক্ষাবতী এবং সমাজ হৈতেশী ছিলেন। তার পিতা রাউজান স্কুল, বড় ভাই আব্দুল্লাহ হারুন রাউজান কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে আব্দুল্লাহ নোমানও একটি কলেজ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। প্রচলিত রাজনীতির বাইরে তিনি ছিলেন আধুনিক এবং অগ্রসর চিন্তার মানুষ। তার বর্ণাঢ্য এবং রাজনৈতিক জীবনে অতিকথন এবং ক্ষমতার দম্ভ তাকে স্পর্শ করেনি। কৌপমণ্ডকতার ঊর্ধ্বে উঠে তিনি তার উদার গণতান্ত্রিক রাজনীতিবিদদের মতোই নীরবে নিভৃতে পথে হেঁটেছেন। তিনি মনে করতেন জনগণই রাজনৈতিক দলের গণভিত্তি। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সকলে যারা সমাজসেবা বা রাজনীতির সঙ্গে জড়িত, আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে রাজনীতি। আমাদের মনে হয় এখন আমাদের ভাবার সময় এসছে যে রাজ শব্দটা আমরা এখন সেখানে রাখবো কিনা। কারণ রাজা তো রাজা সবসময় চেষ্টা করেন তার প্রজাকে কি করে স্কুইজ করে তার থেকে বেশি রাজস্ব আদায় করতে পারবেন। এখন কিন্তু সেই সময় আছে? রাজা তো নাই। রাজা আছে, নাই যে তা না। থাইল্যান্ডে আছে, মধ্যপ্রাচ্যে আছে, আমাদের মুসলিম দেশে কিছু রাজা আছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে প্রজাকে, তাদের অধীনে যারা আছে তাদেরকে স্কুইজ করে যত বেশি টাকা তারা সংগ্রহ করতে পারত, তাদের রাজকোষে যত বেশি জমা হয় সেটাই। সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা এটাকে রাজনীতি বলবো কিনা। এটাকে আমার মনে হয় অন্য কোনো পরিভাষা আমরা যদি বলতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সেই কর্মমণ্ডকতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একজন ভিন্ন প্রকৃতির রাজনীতিবিদ। আজকে রাজনীতির পরিবেশ কি? আজকে হচ্ছে হামা আল্লাহ, এই বলতে আজকে রাজনীতি কি থিম। নোমান ভাই সেখানে ব্যতিক্রম। নোমান ভাই দিতে জানতেন, নিতে জানতেন না। নোমান ভাইয়ের প্রতিযোগিতা হলো দেওয়ার প্রতিযোগিতা, নেওয়ার প্রতিযোগিতা উনি হেরে গেছেন, দেওয়ার প্রতিযোগিতা উনি জয়লাভ করেছেন। আজকে সেই জন্যে উনি ওনার জন্য এমন কিছু করে যান নাই যাকে আপনারা বলতে পারবেন যে উনি ওনার জন্য করেছেন। উনি যা কিছু করে গেছেন চট্টগ্রামবাসীর জন্য করেছেন, আমাদের জন্য করেছেন, আপনাদের জন্য করেছেন। এই করার পেছনে তাই যে অবদান, সেই অবদানকে আজকে স্বীকার করার জন্যে আপনারা যেখানে এসেছেন, সেই জন্য আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বয়স থেকে আমার 2-1 বছরের সে বড়, আর মহিউদ্দিন চৌধুরী সেক্ষেত্রে 15 দিনের বড়। আমরা সবাই একই সাথে রাজনীতিতে অঙ্গন প্রবেশ করি। সেই সাথে আজকে সবাই চলে গেছে, আপনার সাথে দোয়ায় আমি এখনো আল্লাহর রহমতে পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি। আপনারা নোমান ভাই আপনারা মাগফিরাত করবেন, আল্লাহর কাছে দোয়া করছি
আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করেন। নিরহংকার সৎ সরল মানুষ, এত বড় মানুষ কিভাবে এত সৎ সরল হতে পারে, এটাই আমার সবচেয়ে ওনার কথা মনে উঠলেই এই জিনিসটাই সবসময় মনে পড়ে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই প্রিয় মানুষকে আমরা সবসময় ওনার আদর্শকে স্মরণ রাখবো। আমাদের বর্তমান বাংলাদেশ রাজনীতি এবং সবকিছুতেই ওনার মতো মানুষের আসলেই অভাব। আমরা যদি ওনার আদর্শকে, আমরা যারা ওনাকে পছন্দ করি, যারা আমরা এখানে এসেছি, ওনার আদর্শ উনি যেভাবে চলতেন, যেভাবে রাজনীতি করতেন, যেভাবে সমাজ সেবা করতেন, আমরা যদি ওনার এই আদর্শকে ধারণ করতে পারি তাহলেই ওনার প্রতি এটা আমাদের সবচেয়ে শ্রদ্ধার জায়গা হবে। কৃষিক্ষেত্রে ভর্তুকি দিত, এটা আমাদের সমাজের সবার কাছে গ্রহণযোগ্য। কিন্তু খামার করলে, দুগ্ধ খামার করলে তাকে ভর্তুকি দিতে হবে, এটা কোনো অর্থনীতিবিদও বলে না, কোনো রাজনীতিবিদও বলে না, কারো কাছে এটা গ্রহণযোগ্য না। হঠাৎ করে পত্রিকায় আমরা দেখা শুরু করলাম, আমি তখন সরকারি চাকরি করি, যে একজন বলছেন যে না, খামারিদেরকে ভর্তুকি দিতে হবে, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করতে হবে। এবং এটা শুধু বললেন না, একটা সময় আমরা দেখলাম, প্রথম আমি মনে করতাম যে এটা বোধহয় একটা অসম্ভব জিনিস, এবং এক পর্যায়ে আমরা দেখলাম এটা সম্ভব হয়েছে। এই প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে এটা করেন। দুগ্ধ খামারিদেরকে উনি এক ধরনের প্রণোদনা দিয়ে বাংলাদেশে একটা শ্বেত বিপ্লবের সূচনা করেন। এবং আপনারা বিশ্বাস করুন, যারা তাত্ত্বিক অর্থনীতিবিদ, যারা বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে লেখে, তার আরো 10 বছর পর আন্তর্জাতিক জার্নাল ওই যে কার্যক্রমে একটা ইভালুয়েশন, যেটাকে মূল্যায়ন করা হয়, এবং এটাকে ভূয়সী প্রশংসা করা হয় বাংলাদেশে। এবং বাংলাদেশের ওই ঘটনার পর থেকে একটা বড় ধরনের এই বিশেষ করে দুগ্ধ শিল্পে এবং পশুপালন শিল্পে, পোলট্রি শিল্পে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে। এটা কিন্তু আগে ছিল। একজন দক্ষ রাজনীতিবিদ, দূরদর্শী রাজনীতিবিদ, রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে এর চেয়ে বড় ভূমিকা। এটা খুবই, প্রথমেই বলে নিলাম যে এটা ছিল খুবই একটা নেগলেক্টেড ডিপার্টমেন্ট। ইভেন ওইখানে মন্ত্রী হওয়ার বিষয়টা খুব গর্বের ছিল, কিন্তু উনি এটাকে উজ্জ্বলিত করলেন, এমনভাবে উজ্জ্বলিত করলেন যে এটা পরবর্তী সময়ে এটা কি বলা যায়, দারিদ্র বিমোচনে একটা প্রধান মন্ত্রণালয় হিসেবে আবির্ভূত। উনি তাই না, একজন রাজনীতিবিদের ক্যারেক্টার, আপনারা চিটাগাংয়ের মানুষ, আপনারা ওনাদের ঘনিষ্ঠতাটা অনেকভাবে বুঝেন। আমি একজন সাধারণ মানুষ, চিটাগাংয়ের মানুষের বাইরে থেকে ওনাকে যেভাবে দেখি, সেখান থেকে আমি কথাটা বলছি। এবং এই পশু সম্পদে একটা বিপ্লব কিন্তু উনি সৃষ্টি করলেন ওই 90 দশকে ওনার মন্ত্রিত্বকালীন সময়। আরেকটা ঘটনা ঘটেছে, খুবই এক্সেপশনাল। এই ঘটনা ঘটে না অন্য কোথাও। আমাদের ভেটেরিনারি এবং অ্যানিমাল হাজবেন্ডারি একটা শিক্ষা ব্যবস্থা, এবং স্বাধীনতার পরে এই দুটো শিক্ষাকে এক করার জন্য কমপক্ষে 5টা হায়ার লেভেলের টেকনিক্যাল কমিটি হয়েছে এটাকে রিজলভ করার জন্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেটা রিজলভ করতে পারেন। উনি গেলেন কৃষি বিশ্ববিদ্যালয়, আমি একটু সময় নিচ্ছি, কৃষি বিশ্ববিদ্যালয় গিয়ে সব 2 ফ্যাকাল্টি টিচারদেরকে ডাকলেন। উনি কথা বললেন যে আপনারা যদি এই সমস্যার সমাধান না করেন, আমি আমার কথা আনবো, আপনাদেরকে 6 মাস সময় দিলাম, এইসব সমস্যার সমাধান করেন। এই 6 মাস, 1 বছরও কিন্তু এই সমস্যার সমাধান করলেন না। উনি ডাকলেন লোকজনদেরকে যে আমি ভেটেরিনারি কলেজ করবো এবং আমি যা চাচ্ছি এই সমস্যার সমাধান করব। উনি সাইফুর রহমানের কাছে গেলেন, সাইফুর রহমান সাহেবের কাছে রাজি না। অনেক ঘটনা আছে, আমি সেই ঘটনায় যাচ্ছি। শেষ পর্যন্ত উনি রাজি হলেন। উনি বললেন যে কলেজ আমার এখানে হতে হবে, এবং তাই প্রকল্প শুরু হলো, সব কিছু হলো। এবং একজন ধীর শক্তিমান রাজনীতিবিদের দক্ষতা
আপনার ই করা, প্রকল্প হলো, সব কিছু হলো, কিন্তু প্রকল্প হচ্ছে ওনার মন্ত্রণালয় থেকে। শেষ মুহূর্তে উনি বললেন যে চট্টগ্রামের নামটা লিখে রাখেন, এবং এটা কিন্তু প্রকল্প প্রসেস। ওই সাইফুর রহমান সাহেব যখন এটা অ্যাপ্রুভ হয় তখন বললেন চট্টগ্রাম আসলো কী করে, এটা নিয়ে পরে অনেক কথাবার্তা, এবং শেষ পর্যন্ত উনি বাধ্য হলেন লাস্ট মুমেন্টে কিন্তু এই সিদ্ধান্ত। কিন্তু অতীতে কিন্তু ছিল এটা হবে সিলেটে, এবং সিলেটে কিন্তু প্রথমেই কলেজ শুরু হয়ে গেল, কিন্তু কারণ আমাদের একটা স্থাপনা ছিল। উনি বললেন যে তুমি জমি পাবা কোথায়, এবং উনার এই মানে কি ধরনের ইনফ্লুয়েন্সিয়াল লিডার, তখন মান্নান ভূঁইয়া ছিলেন কৃষিমন্ত্রী, এবং উনাকে বললেন যে আজকের মধ্যে যদি আপনি আমাকে এই কাগজ না দেন আমি তো এই প্রকল্প পাস করতে পারবো না। একমাত্র অপশান আব্দুল মান্নান ভূঁইয়া, এবং উনি তখন এই বাড়ির জমি দিলেন, 9 একর জমি দিয়ে এটা হলো। এবং তখন কিন্তু সরকারের প্রায় শেষ সময়ের দিকে রাজপথের ঝাঁঝানো মিছিলে তুমি ছিলে এক সংগ্রামী নেতা, এক সাহসী যোদ্ধা, হাতে হাত ধরে কতদিন একসাথে করেছে মিছিল, হরতাল, সভা, রেয়াজদিন বাজার, আমতলী, কাজের দেউরি, নিউ মার্কেটের মধ্যে পথসভা, আমি তার জ্বলন্ত সাক্ষ্য। আটকার কাছে শুনি তোমার দীপ্ত প্রবর্ধনী, তপ্তসড়কের ভিটামিন কার্পেটে হয়তো এখনো রয়েছে চাপা তোমার সাহসী পায়ের সাক্ষ্য। লালদিঘির বিশাল জনসভায় ভদ্র হুঙ্কারের কাছে যে আকাশ বাধা, দীপ্ত কণ্ঠ ছিল স্বৈরাচার প্রতিরোধে তোমার ভদ্র কঠোর আহ্বান, গণতন্ত্র প্রতিষ্ঠার সুদৃঢ় ভূমিকা। ৭১-এর রণাঙ্গনে তুমি ছিলে মহামারা বাসানি, বীরুত্তম জিয়ার সহযোদ্ধা, সময়ের সাহসী সময়ের প্রতিটি মুহূর্তে